মৃত বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে হচ্ছে কায়ানের। কবুল উচ্চারণটা করার সাথে সাথেই কায়ানের মনে হলো বুকের ভেতর একটা ভারী পাথর চেপে বসলো। কাজী সাহেব যখন কাগজে সই করার জন্য কলমটা এগিয়ে দিলেন, সই শেষ হতে না হতেই কায়ান চেয়ার ছেড়ে ঝটকা মেরে উঠে দাঁড়ালো। কোনো কিছুর দিকেই তার তাকানোর সময় নেই। ঘোমটায় মুখ ঢেকে বসে থাকা নুরাইনের দিকে এক পলকও না তাকিয়ে হনহন করে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। পেছন থেকে মা আর বাবার ডাক তার কান অব্দি পৌঁছলো ঠিকই, কিন্তু থামলো না। আজ যে মেয়েটি তার অর্ধাঙ্গিনী হলো, সে আর কেউ নয়, তারই বড় ভাইয়ের বিধবা স্ত্রী, তার ভাবি নুরাইন। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস যে নুরাইনকে সে চিরকাল শ্রদ্ধা আর দূরত্বের চোখে দেখে এসেছে, আজ তাকেই নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে হচ্ছে। এই বিয়েতে কায়ানের কোনো সম্মতি ছিল না, ছিল এক চরম বাধ্যবাধকতা। বাইরে ঝুম বৃষ্টি। কায়ান নিজের বাড়ির লক খুলে ভেতরে গিয়ে বসলো। স্টার্ট দিয়ে এক্সেলেটারের জোরে চাপ দিল। মিনিট 15 তীব্র গতির ড্রাইভ শেষে কায়ান শহরের এক পরিচিত বাড়ির সামনে এসে গাড়িটা থামালো। গাড়ি থেকে নেমে বৃষ্টির তোয়াক্কা না করে সোজা ভেতরে ঢুকে গেল। আজ রাতের এই তীব্র মানসিক যন্ত্রণা ভেতরের ঝড়টাকে শান্ত করতে তার কেবল একটাই উপায় জানা আছে, নেশায় নীল আলোয় নিজেকে ডুবিয়ে দেওয়া। বাড়ির আবছা নীল লাল আলোয় কায়ান কাউন্টারের এক কোণায় গিয়ে বসলো। একের পর এক গ্লাস খালি হতে লাগলো। বুকের ভেতরে জ্বলুনিটা যেন কিছুতেই কমছে না। চোখের সামনে বারবার ভেসে উঠছে নুরাইনের ঘোমটা টানা মুখ। মাথাটা ক্রমশ ভারী হয়ে আসছে। চারপাশের আওয়াজগুলো কেমন যেন দূরে সরে যাচ্ছে। ঠিক তখনই পারফিউমের একটা ঝাঁঝালো গন্ধ কায়ানের নাকে লাগলো। নেশায় বুঁদ হয়ে থাকা চোখ দুটো মেলে দেখলো দুজন চেনা অচেনা মেয়ে এসে তার দুপাশে ঘেঁষে বসেছে। হাই হ্যান্ডসাম, একা একা এত মন খারাপ কেন? একজন কায়ানের কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে বলল। মেয়েদের শরীরে ঘনিষ্ঠতা চাটুকারিতা কায়ানের এই অবশ মস্তিষ্কে এক অদ্ভুত জেদ তৈরি করলো। তার মনে হলো যদি তার জীবনটা এক নিমেষে ধ্বংস হয়ে যেতে পারে, তবে নিজেকে আর আটকে রাখার কি দরকার? কার জন্যে সে নিজেকে সামলে রাখবে? নুরাইনের জন্য, যাকে সে কোনোদিন ভালোবাসতে পারবে না? ভেতরে রাগ আর তীব্র হতাশাকে কায়ান নিজেকে আর নিয়ন্ত্রণ করলো না। পাশে বসা মেয়েটির কোমরে শক্ত করে হাত জড়িয়ে ধরে তাকে নিজের আরো কাছে টেনে নিল। মেয়েটি মৃদু হেসে কায়ানের বুকে হাত রাখতেই কায়ান কোনো কিছু না ভেবেই তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কায়ান তখন ভুলেই গেছে কয়েক কিলোমিটার দূরে একটা বন্ধ ঘরে নতুন বইয়ের সাজে কেউ একজন তার জন্য অপেক্ষা করছে, যার জীবনটাও আজ একই সুতোয় পড়ছে। বাড়ির কাউন্টারে কায়ানের ফোনের স্ক্রিনটা থেকেই অনবরত আলো ছড়াচ্ছে। পাশে থাকা মেয়েটির ঠোঁট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরও কায়ানের কোনো হুঁশ নেই। টেবিলের ওপর রাখা ফোনটা ভাইব্রেট করে চলেছে অবিরাম। ডিসপ্লেতে ভেসে উঠছে একটি নাম, মম। কায়ান লাল নীল আলোর নেশায় আর ভেতরের তীব্র ক্ষোভে এতটাই বুঝছে ফোনের চেনা রিংটোনটা তার কান অবধি পৌঁছালেও মনে কোনো রেখাপাত করলো না। ফোনটা রিসিভ করার কোনো চেষ্টাই করলো না। কাউন্টার থেকে টালমাটাল পায়ে উঠে দাঁড়ালো কায়ান। পকেট থেকে কিছু টাকা টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। নেশার ঘুরে কায়ানের চোখ দুটো ঠিকমতো খুলছে না। চারপাশটা কেমন যেন দুলছে। এই মাতাল অবস্থা দিয়ে কোনো মতে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসলো। স্টার্ট দিয়ে স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরলো। মাথা কাজ করছে না, চোখ ঝাপসা। তাও স্কিলেটারে চাপ দিল। গাড়িটা বৃষ্টির রাত ছিঁড়ে তীব্র গতিতে এগিয়ে চলো বাড়ির দিকে। কয়েকবার গল্পের জন্য বড় কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গেল। ব্রেক আর এক্সিলেটারে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা এদিক ওদিক দুলছে, কিন্তু কায়ানের সেদিকে কোনো খেয়াল নেই। তার মাথায় ক্ষোভের রাজত্ব। অবশেষে এক তীব্র ঝাঁকুনি দিয়ে গাড়িটা এনে সে বাড়ির গ্যারেজে থামলো। গাড়ি থেকে নামার পর গ্যারেজ থেকে মূল বাড়ির সদর দরজা পর্যন্ত যে সামান্য পথ কায়ানের টালবাটাল পায়ের জন্য, সেটাই যেন মাইলের পর মাইল মনে হতে লাগলো। সোজা হয়ে হাঁটতে পারছিল না। গ্যারেজ থেকে বের হতেই উপর থেকে ঝেপে আসা বৃষ্টির ধারায় মুহূর্তের মধ্যে সম্পূর্ণ ভিজে গেল। চুল বেয়ে জল গড়িয়ে পড়ছে মুখে। ঠান্ডা বৃষ্টির জলও তার ভেতরে নেশার আগটাকে শান্ত করতে পারলো না। কাঁপতে কাঁপতে সম্পূর্ণ ভিজে একাকার হয়ে কায়ান বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালো। কায়ান কোনো মতে সিঁড়ি বেয়ে উপরে উঠলো। তার প্রতিটি পদক্ষেপে মেঝের উপর বৃষ্টির জল চুইয়ে চুইয়ে পড়ছে। বাসর ঘরে চিরাচরিত সাজানো বিছানা, চারিদিকের আলো, সবকিছু যেন কায়ানকে উপহাস করছিল। কায়ানের চোখ বিছানায় গেল না। ঘরের এক কোণে মেঝের উপর হাঁটু মুড়ে মাথা গুঁজে বসে আছে নুরাইন। লাল বেনারসির আঁচলটা মেঝেতে লুটাচ্ছে। ঘর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা চিরে ভেসে আসছে তার চাপা কান্নার শব্দ। কায়ানের ভেতরের অ্যালকোহলের নেশাটা এই দৃশ্য দেখে যেন এক ঝটকায় উবে গেল। তার জায়গায় ভর করলো এক চরম বিরক্তি জেদ। কায়ানের ভেতরের অ্যালকোহলের নেশাটা এই দৃশ্য দেখে যেন এক ঝটকায় উবে গেল। তার জায়গায় ভর করলো এক চরম বিরক্তি জেদ। টালমাটাল পায়ে নুরাইনের সামনে গিয়ে দাঁড়ালো। উপর থেকে কড়া বৃষ্টির জল নুরাইনে বেনারসির উপর টপ টপ করে পড়তে লাগলো। নুরাইন ধরপড় করে মাথা তুলে। চোখের জল আর কাজলের কালিতে তার ফর্সা মুখটা লেপটে গেছে। কায়ানের এই বিধ্বস্ত রূপ, ভেজা শরীর আর গা থেকে আসা তীব্র মদের গন্ধ পেয়ে নুরাইনের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। কান্না ফুলে স্তব্ধ হয়ে চেয়ে রইল। কায়ান একটা কুটিল হাসি হাসলো। নুরাইনে খুব কাছে ঝুঁকে এসে জড়িয়ে যাওয়া গলা
গলায় পড়ল। কি ভাবছিলে ভাবি? বড় ভাইয়ের পর এবার ছোট ভাইয়ের গলায় ঝুলে পড়ে খুব শান্তিতে সংসার করবে ভেবেছিলে, তাই না? নুরাইন কায়েনের মুখ থেকে এই কথাগুলো শুনে যেন পাথর হয়ে গেল। মনে রেখো, আমার জীবনে কোনোদিন কোনো জায়গা পাবে না। আজকের পর থেকে এই ঘরে তুমি শুধু একটা আসবাবপত্র ছাড়া আর কিচ্ছু নাও। কথাগুলো শেষ করে কায়েন নুরাইনকে এইরকম ঝটকা দিয়ে সরিয়ে দিল। নুরাইন সামলাতে না পেরে বিছানার কোণে গিয়ে পড়লো। কায়েন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। আলমারি থেকে একটা শুকনো তোয়ালের ট্রাউজারে টেনে নিয়ে বাথরুমের দিকে চলে গেল। দরজার পাল্লাটা তীব্র শব্দে বন্ধ হয়ে গেল। ঘরের কোণে বসে নুরাইন কাঁদছে। আজ থেকে শুরু হলো এক জীবন্ত নরকের অধ্যায়, যেখানে প্রতিটি মুহূর্তে তাকে অপরাধী হয়ে বেঁচে থাকতে হবে, এমন এক অপরাধের জন্য যা সে কোনোদিন করেইনি। বাথরুম থেকে কায়েন বের হলো। তার পরনে শুকনো ট্রাউজার আর একটি টি শার্ট। মাথার চুলগুলো তোয়ালে দিয়ে কোনো মতে মোছা। মদের নেশাটা পুরোপুরি কাটেনি। নুরাইন তখনও বিছানার এক কোণে ঠিক আগের মতো জড়সড় হয়ে বসে আছে। তার মাথাটা নিচু, ফোটা ফোটা চোখের জল লাল বেনারসির উপর পড়ছে। কায়ান নুরাইনের মুখোমুখি এসে দাঁড়ালো। তারপর আচমকায় নুরাইনের দুই হাত শক্ত করে চেপে ধরে তাকে বিছানা থেকে টেনে দাঁড় করালো। কায়ানের এই আকস্মিক ও হিংস্র আচরণে নুরাইনের ব্যথায় কোকিয়ে উঠলো। কি হলো? আমার দিকে তাকাও। তুমি কি ভেবেছো এভাবে মুখ লুকিয়ে কাঁদলে আমি তোমাকে ছেড়ে দেবো? এই নাটক বন্ধ করো। আজ থেকেই তুমি আমার আইনে স্ত্রী। মনে আছে তো আমার জীবনের 12টা বাজিয়ে এখন সত্যি সেজে বসে থাকা হচ্ছে? কায়ানের মুখ থেকে বের হওয়া তীব্র মদের গন্ধ আর এই চরম অপমানজনক কথাগুলো নুরাইনের সহ্য সীমা পার করে দিল। এতক্ষণ যে মেয়েটা কেবলই চোখের জল ফেলছিল, তার ভেতরের আত্মসম্মান প্রতি এবার দাউ দাউ করে জ্বলে উঠলো। কায়ান দাঁতে দাঁত চেপে কুৎসিত একটা হাসি হাসলো। তাহলে এত দূরত্ব কিসের এত লোক দেখানো কান্না? কথাটা শেষ করেই কায়েন আচমকা নুরাইনের কাঁধ থেকে বেনারসির লাল আঁচলটা খপ করে ধরে এক হ্যাঁচকা টানে সরিয়ে দিল। তার মত্ত হাত দুটো নুরাইনের শাড়ির কুচি ধরে টেনে খোলার জন্য উদ্যত হলো। কায়েনের এই আকস্মিক ও পৈশাচিক আচরণে নুরাইনের পুরো শরীর অপমানের আতঙ্কে হিম হয়ে গেল। যে দেবরকে সে ছোট ভাইয়ের মতো স্নেহ করতো, তার এই রূপে সে স্বপ্নেও কল্পনা করেনি। এক হাত কায়েনের শক্ত মুঠো থেকে কোনো মতে হ্যাঁচকা টানে মুক্ত করলো। ঠাস এক তীব্র চরের শব্দে পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। কায়েনের মুখটা একপাশে ঘুরে গেছে। নিজের গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। স্পষ্ট গলায় বলল, মুখ সামলে কথা বলো কায়েন। তোমার ভাইয়ের স্ত্রী ছিলাম আমি। সেই সম্পর্কের সম্মানটা যদি করতে না পারো, তবে আমার গায়ে হাত দেওয়ার বা আমাকে অপমান করার অধিকারও তোমার নেই। এই বিয়েতে আমারও কোনো শখ ছিল না। কথাটা শেষ করে নুরাইন আর এক মুহূর্ত সেই ঘরে দাঁড়ালো না। নিজের বেনারসির আঁচলটা টেনে সোজা দরজার দিকে এগিয়ে গেল। কায়েন একাই দাঁড়িয়ে রইল। তার গালে তখনও নুরাইনের আঙ্গুলের দাগ স্পষ্ট। অহংকার লেগেছে এক চরম ধাক্কা। পরের দিন সকালে কায়েনের ঘুম ভাঙলো। মাথাটা যেন একটা লোহার হাতুড়ি দিয়ে কেউ অনবরত পিটিয়ে চলেছে। কায়েন কপালে হাত দিয়ে ধীর পায়ে বিছানায় উঠে বসলো। আর তখনই কালকের স্মৃতি মস্তিষ্কে এসে বিঁধতে লাগলো। কাল রাতের একটি দৃশ্য। ঠিক তখনই ঘরের দরজার পাল্লাটা আলতোর করে নড়ে উঠল। কায়ান হাত সরিয়ে তাকালো। দরজার চৌকাঠে এসে দাঁড়িয়েছে নুরাইন। তার গা থেকে কাল রাতে লাল বেনারসি উধাও। তার বদলে পরনে অত্যন্ত সাধারণ একটি হালকা রঙের সুতি সালোয়ার কামিজ। চুলগুলো টেনে পেছনে খোপা করা। কায়ান বিছানায় বসে অবস্থাতেই আড়ষ্ট হয়ে গেল। গলাটা পরিষ্কার করে নিচু স্বরে বলল, কিছু বলবেন? নুরাইন এক কদম এগিয়ে ঘরের ভেতরে এলো। কায়েনের থেকে এক নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। হ্যাঁ, কিছু কথা স্পষ্ট হওয়া দরকার। কাল রাতে যা হয়েছে সেটাকে আমি একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চাই, কারণ ওই নোংরামির পুনরাবৃত্তি এই ঘরে আর কোনোদিন হবে না। নুরাইন এক মুহূর্ত থামলো। তার চোখ জোড়া জানালার বাইরে আকাশের দিকে গেল। তারপর আবার কায়েনের উপর স্থির হলো। এই বিয়েটা আমি খুব ভালো করেই জানি তুমি নিজের ইচ্ছেতে করনি। ঠিক একইভাবে আমিও এই সংসারে বসতে চাইনি। আমি এই বিয়েতে রাজি হয়েছি শুধুমাত্র মায়ের জন্য। তাই আমার প্রস্তাব খুব সহজ। মায়ের সামনে আমাদের সবকিছু একদম স্বাভাবিক দেখাতে হবে। আমরা যে যার মতো করে বাঁচবো। আমি তোমার জীবনে কোনো অধিকার ফলাবো না, আর তুমিও আমার ব্যক্তিগত পরিধিতে পা রাখার চেষ্টা করবে না। আমাদের সম্পর্কটা হবে শুধু একটা অলিখিত চুক্তি। নুরাইনের এই পরিপক্ক খুড়াদার বাস্তবসম্মত কথাগুলো শুনে কায়েন এক অদ্ভুত ঘোরের মধ্যে পড়ে গেল। নুরাইন আর কোনো উত্তরের অপেক্ষা করলো না। তার কথা শেষ করে অত্যন্ত ধীর মাপা কদমে ঘর থেকে বেরিয়ে গেল। কায়েন বিছানায় একা বসে রইল। কায়েনের ভেতরের অশান্ত ঝড়টাকে এক নতুন মোড়ে এনে দাঁড় করিয়ে দিল। ঠিক তখনই তার ফোনের তীক্ষ্ণ রিংটোনটা ঘরের পুরো নিস্তব্ধতা ভেঙে দিল। স্ক্রিনের দিকে তাকাতেই কায়েনের চোখ দুটো সংকুচিত হয়ে এলো। ডিসপ্লেতে ভেসে উঠেছে তার গার্লফ্রেন্ড জেনির নাম। কাল রাতে বারে বসে সে যে মেয়েটিকে ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়েছিল, সে এই জেনিই ছিল। প্রচুর ড্রাঙ্ক থাকায় বোঝেনি। কায়েন একটা দীর্ঘশ্বাস ফেলে কলটা রিসিভ করে কানের কাছে নিল। হ্যালো জেনি। ওপাশ থেকে জেনির কণ্ঠস্বর ভেসে এলো। হেই কায়েন বেবি, হোয়াট দ্য হেল ম্যান? কাল রাতে বাড়ির কাউন্টারে আমাকে ওভাবে ওয়ার্মলি কিস করার পর হুট করে এভাবে পালিয়ে গেলে কেন? সুইটহার্ট, আই ওয়াজ সো ফাকিং টার্নড অন। ভেবেছিলাম রাতটা আমার ফ্ল্যাটে একসাথে ক্রেজি কিছু করে কাটাবো, আর তুমি মাঝপথেই মুডটা স্পয়েল করে দিলে। জেনি, আই ওয়াজ ফাকিং ড্রাঙ্ক লাস্ট নাইট। মাথা কাজ করছিল না। আর তাছাড়া কাল আমার বিয়ে হয়েছে। ইউ নো দ্যাট? ও প্লিজ কায়েন, ডোন্ট গিভ মি দ্যাট বুলশিট ম্যারেজ ড্রামা।
তো তুমি জাস্ট তোমার মম এর ইমোশনাল ব্ল্যাকমেলে পড়ে আইনি একটা সেল মেরেছো, বোরিং একটা মেয়ে। তার সাথে কি আর বিছানায় এই ফায়ার পাওয়া যায়? কামন কায়েন, তোমার এই হট অ্যান্ড সাকুলেট বডিটার উপর আসল অধিকার তো আমার, তাই না বেবি? আজ রাতে আমার ফ্ল্যাটে আসছো তো? কাল রাতের অসম্পূর্ণ কেসটা কিন্তু আজ রাতে আমি সুদে আসলে উসুল করে নেব। আই উইল বি ওয়েটিং ফর ইউ ইন মাই রেড লরেন বেবি, ডোন্ট লেট মি ডাউন। ওকে জেনি, আই উইল ট্রাই টু কাম। কলটা কেটে দিয়ে কায়েন ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে কায়েন ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জোরে জোরে ঠান্ডা পানির ঝাপটা দিল। আয়নায় নিজের লালচে চোখের দিকে তাকাতেই তার কেমন যেন এক অদ্ভুত অস্বস্তি হলো। শার্ট পরে কায়ান ধীর পায়ে ঘর থেকে বের হয়ে নিচে নামলো। নিচের ড্রয়িং রুমের পরিবেশটা বেশ শান্ত। কায়েনের মা সোফায় হেলান দিয়ে বসে আছেন, ওনার হাতে চা। পাশে বসে আছে নুরাইন। কায়েনকে সিঁড়ি দিয়ে নামতে দেখে মা মুখ তুলে তাকালেন। কাল রাতে ওভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মানে কি কায়েন? ফোনটাও রিসিভ করার প্রয়োজন মনে করনি? এই তোমার দায়িত্ববোধ? কায়েন মায়ের কথায় কোনো উত্তর খুঁজে পেল না। কায়ান ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসলো। তার বুকের ভেতরটা এক অজানা দ্বন্দ্বে তোলপাড় হচ্ছিল। কিছুক্ষণ পর নুরাইন হাতে রাস্তার প্লেট নিয়ে এগিয়ে এলো। নুরাইনের বাবা মা ছিলেন কায়েনের মা, অর্থাৎ মিসেস আলিয়ার কলেজের বেস্ট ফ্রেন্ড। সেই পুরনো বন্ধুত্বের সূত্র ধরেই আলিয়া বেগম নিজের বড় ছেলে মেহেরানের সাথে নুরাইনে বিয়ে দিয়েছিলেন ধুমধাম করে। নুরাইন যখন এই বাড়িতে পা রাখে তখন আলিয়া বেগম তাকে পুত্রবধূ নয়, নিজের মেয়ের আসনেই বসিয়েছিলেন। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে 1 বছর আগে একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মেহেরান মারা যায়। মেহেরানের আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার যখন ভেঙে পড়েছিল তখন আলিয়া বেগম নিজের শোক ভুলে নুরাইনকে বুকে টেনে নিয়েছিলেন। নুরাইনের বাবা মা তাকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু আলিয়া বেগম স্পষ্ট জানিয়ে দেন, নুরাইন আমার মেহেরানের আমানত, ও আমার মেয়ে, ওকে আমি কিছুতেই এই বাড়ি থেকে দূরে যেতে দেবো না। নুরাইনের নিজের কাছে আগলে রাখা তীব্র জেদ আর ব্যাকুলতা থেকে আলিয়া বেগম চরম সিদ্ধান্তটি নেন। 26 বছর বয়সে নুরাইনের সাথে 24 বছর বয়সে কায়েনের বিয়ে দেন। আলিয়া বেগম নিজের অসুস্থতার দোহাই দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে ছোট ছেলে কায়েনের সাথে নুরাইনের বিয়েটা দেন। কায়েন বয়সে নুরাইনের চেয়ে 2 বছরের ছোট। এই বয়সে ব্যবধান আর ভাবি সম্পর্কে বেড়াই চালটাই কায়েনের পুরুষালী ইগোতে সবচেয়ে বড় আঘাত এনেছে। ডাইনিং টেবিল থেকে উঠে কায়েনের এক মুহূর্ত দাঁড়িয়ে রইল না। নিজের গাড়ির চাবিটা টেবিল থেকে তুলে নিয়ে হনহন করে ড্রয়িং রুমে পার করে বাইরে বেরিয়ে গেল। গাড়িতে স্টার্ট দিয়ে সে সোজা গিয়ে থামলো একটা অভিজাত লাউঞ্জে, যেখানে তার ফ্রেন্ড গ্যাং আড্ডায় মেতেছিল। কায়েন ভেতরে ঢুকতেই রাফি একগাল হেসে ইশারা করে তাকে পাশের সোফায় ডাকলো। কায়েন একটা বিরক্তির দীর্ঘশ্বাস ফেলে সোফায় ধপ করে বসে পড়লো। কি রে কায়েন, মুখটা এমন বাংলা পাঁচের মতো করে রেখেছিস কেন? জেনি তোকে নিয়ে কাল রাতে জাস্ট পাগল হয়ে যাচ্ছিল। কায়েন দাঁতে দাঁত চেপে চিল্ড বিয়ারের ক্যানে একটা চুমুক দিয়ে বলে, ধুর ম্যান, মুড অফ করিস না তো। তোরা জানিস না আমার লাইফে কি ব্লান্ডারটা না ঘটেছে। মা জাস্ট ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার গলায় ঝুলিয়ে দিল। যে মেয়ে কাল পর্যন্ত আমার মিহিরান ভাইয়ের বউ ছিল, আজ সে আমার ঘরে আমার স্ত্রী সেজে বসে আছে। তুই বয়সে 2 বছরের ছোট বলে ভাবছিস ও তোকে ডমিনেট করবে? তুই পুরুষ মানুষ বেব, ঘরে গিয়ে নিজের জোরটা দেখাবি। কায়েন ভাবতে থাকে। রাত প্রায় একটা ছুঁই। কায়েন 18 বছর বয়সেই পড়াশোনার জন্য দেশের বাইরে চলে গিয়েছিল। আমেরিকা একা একা বিলাসবহুল জীবন কাটানো এসে চরম বেপরোয়া বিগড়ে যাওয়া এক যুবকে পরিণত হয়েছে। বাড়ি ফিরেছে মাত্র 15 দিন হলো। অবাধ স্বাধীনতার রাতের নেশা তার রক্তে এমনভাবে মিশে গেছে যে পারিবারিক নিয়মের কোনো তোয়াক্কাই সে করে না। সোফায় বসে মিসেস আলিয়া কায়েনের জন্য ওনার চিন্তার শেষ নেই। ঠিক তখন নিজে ঘর থেকে বের হয়ে এলো নুরাইন। পরনে একটি সাধারণ সুতির সালোয়ার কামিজ, কাঁধে ওড়না জড়ানো। নুরাইন দেখলো মা এখনো জেগে আছেন। ধীর পায়ে ওনার পাশে এসে বসলো। মা, আপনি এখনো জেগে আছেন? শরীরটা খারাপ করবে তো, রুমে গিয়ে শুয়ে পড়ুন। কায়েন এখনো বাড়ি ফিরল না। মায়ের এই আকুলতা চোখের জল নুরাইনের মনকে নাড়া দিল। মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। আপনি রুমে যান, আমি ড্রাইভার আঙ্কেলকে সাথে নিয়ে গাড়ি করে যাচ্ছি। আশেপাশের পরিচিত জায়গাগুলোতে একবার খুঁজে দেখে আসছি ও কোথায় আছে। আমি ওকে ঠিকই ফিরিয়ে আনবো, আপনি শান্ত হন। নুরাইনের এই কথায় আলিয়া বেগম যেন একটু স্বস্তি পেলেন। নুরাইন নিচে নেমে গ্যারেজের পাশে থাকা বিশ্বস্ত ড্রাইভার শওকত আঙ্কেলকে ডেকে তুলল। ড্রাইভারও চটপট গাড়ি বের করলো। গাড়ির পেছনের সিটে বসে নুরাইন বসে তখন তার মাথায় প্রকট ধাক্কাটা খেলো। খুঁজতে তো বের হলাম, কিন্তু কায়েনকে আমি কোথায় পাবো? ঠিক তখনই নুরাইনের মনে পড়লো বাড়ি থেকে বের হওয়ার সময় সে মায়ের ফোন থেকে কায়েনের পার্সোনাল নাম্বারটা নিজের ফোনে সেভ করে নিয়ে এসেছিল। এরপর কাউকে ফোন দিয়ে বলল, প্লিজ এই নাম্বারের লাইভ জিপিএস লোকেশনটা আমাকে ট্র্যাক করে জাস্ট 2 মিনিটের মধ্যে টেক্সট করো, খুব এমার্জেন্সি। ফোনটা দেখে নুরাইন চ্যানেলের বাইরে তাকালো। ঘুটঘুটে অন্ধকারের রাস্তা, 2-1 ফোঁটা বৃষ্টি তখনও পড়ছে। ঠিক 2.5 মিনিটের মাথায় নুরাইনের ফোনে একটি নোটিফিকেশন টোন বেজে উঠলো। স্ক্রিন অন করতে দেখলো একটা ম্যাপ লিঙ্ক আর নিচে লেখা ব্লু লাউঞ্জ অ্যান্ড বার। নুরাইন ড্রাইভারকে নির্দেশ দিল, আঙ্কেল গাড়ি সোজা ব্লু লাউঞ্জের দিকে নাও। ব্লু লাউঞ্জের ভেতরে ডান্স ফ্লোরের ঠিক মাঝখানে ডান্স করছিল কায়ান। তার পরনের শার্টের উপরে 3টে বোতাম খোলা।
খোলা। কায়েনের শরীর একদম লতার মতো লেপ্টে আছে জেনির পরনে ছোট শর্ট ড্রেস। কায়েনের গলার চারপাশে হাত জড়িয়ে ধরে মিউজিকের তালে তালে নিজের শরীর দোলাচ্ছিল। বন্ধুরা চারপাশ থেকে চিয়ার্স করে তাদের এই বেপরোয়া নাচকে আরো উস্কে দিচ্ছিল। ইউর সো হট টুনাইট কায়েন বেবি। কায়েন হুট করে ডান্স ফ্লোরের এন্ট্রান্স গেটের দিকে তাকালো। আরো তাকালো মাত্রই তার মস্তিষ্কের সমস্ত অ্যালকোহলের নেশে 1 সেকেন্ডে কেটে জল হয়ে গেল। লেজার লাইটের রঙিন আলো ছটার ঠিক বিপরীতে সামনে এসে দাঁড়িয়েছে নুরাইন। এই তীব্র পরিবেশে নুরাইনের পরনে সাদা একটা সুতির সালোয়ার কামিজ। তার কাজল কালো চোখ দুটো সোজা গিয়ে স্থির হয়েছে ডান্স ফ্লোরে জেনির কোমরে হাত দিয়ে রাখা কায়েনের উপর। চারপাশের উগ্র উল্লাসের মদের গন্ধের মাঝে নুরাইনের দেখতে ঠিক যেন অন্যরকম পরি লাগছে। কায়েন স্তব্ধ হয়ে চোখ বড় বড় করে জেনিকে জড়িয়ে ধরা অবস্থাতে নুরাইনের দিকে তাকিয়ে রইল।